ওকে, আজকে আমরা গত ক্লাসে এই ব্যঞ্জন বর্ণ মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা পড়ছিলাম। আজকে আপনাদের কাছ থেকে এটার পড়া নিব। একজন যদি দেখে দেখে এটা বলতে পারেন, কে বলবেন? আমাদের মাহফুজুর রহমান। আপনি জি স্যার। ব্যঞ্জন বর্ণ 14টা বলার চেষ্টা করেন নাম ধরে। স্যার আমি বলতে পারবো। মাহফুজুর রহমান পারবেন না? হ্যাঁ স্যার, স্যার পারবো আমিও স্যার। পারবো। আচ্ছা, আমি আসতেছি, একজনের কাছে আসবো। মাহফুজুর রহমান, আপনি বলার জি চেষ্টা স্যার। করেন। জি স্যার, এটা হচ্ছে গিয়ক, নিউন, দ্বিগুণ, রিউল, মিউম, বিয়োগ, সিয়ত, ইয়ং, জিউত, সিউত, খিউক, দ্বিগুণ, ফিউক, ফিউত। ওকে, ভালো বলতে পারছেন। দেখা দেখা প্রথম বলাটাও আপনাদের জন্য পজিটিভ দিক, কারণ একটা ক্লাসের পরে দেখে দেখে বলতে পারাটাও ঠিক আছে। আচ্ছা, এখন আরেকজনের কাছ থেকে শুনবো, না দেখে বলবেন। স্যার বলেন আমি পারবো। কে কে? পলাশী? জি স্যার। আচ্ছা পলাশ, আপনি না দেখে বলার চেষ্টা করেন। স্যার ক্যামেরায় আসবো না এমনি এমনি বলবো? আপনি না দেখা, আপনার না দেখাটা হলো আপনি আপনাকে আমরা বিশ্বাস করতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। গিয়ক, নিও, দ্বিগুদ, রিউল, মিউম, সিউত, ইয়ং, বিয়োগ। দ্বিগুদ, জিউত, সিউত। সিউত, ইয়ং। কি স্যার, বুঝি নাই। বিয়োগের পরে সিউত, ইয়ং। আপনি হাতে গয়না পড়বেন। আমি এখনো ছাত্রদেরকে পড়ানোর সময় আমি এইভাবে গয়না গয়না পড়ি, কোন জায়গায় কোনটা আমি এখন বলতে পারি, ঠিক আছে? এই যে হাতে গয়না গয়না, একটা, চারটা, আটটা, 12টা, 14টা, এইখানে এসে শেষ হবে, ঠিক আছে? গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিউল, মিউম, বিয়োগ, সিউত, ইয়ং, সিউত, সিউত, খিউত, থিউত, ফিউত, ফিউত, এইভাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, আবার বলেন। আপনাকে আবার সুযোগ দিলাম। গিয়ক, 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 নিউন। স্যার শুনেন বলতেছি। গিয়ক, নিউন, দ্বিগুদ, রিউল, মিউম, বিউপ, সিউত, ইয়াং, জিউত, সিউত, কিউক, ফিউত, পিউপ। পিউপ না স্যার, ফিউপ। ফিউপ ফিউট হবে। ফিউক, ফিউপ আর হিউত। ফিউক। ওকে ওকে, ধারেশ্বয়। আচ্ছা, এরপরে আমি এখানে দেখেন এই 4টা অক্ষরকে একটু আলাদা মার্কিং করছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, পারতেছি। এই 4টা অক্ষর জি marking স্যার। করার কারণ হলো, গত ক্লাসে আমি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, এই 4টা অক্ষরকে উচ্চারণ করার সময় আপনাদেরকে বাতাসের ঝাপটা মুখ থেকে বেশি বের করতে হবে। কিভাবে? মানে উচ্চারণের এটা তো আপনার নাম ধরে বলছেন, যখন আমরা এটার উচ্চারণটা আসবে, যেমন এটা উচ্চারণ ছ, খ, ঠ, থ, অর্থাৎ উচ্চারণটা হবে এরকম। যেমন এটার রিলেশন, এটার সাথে উচ্চারণ মিলে এই সিওতের, এটা উচ্চারণ হালকা ভাবে স, দন্ত স, স, এরকম। এটা হবে ছ। তারপরে এই ক্ষিয়ক, এটা গিয়কের সাথে, এটা গ, আর এটা হবে খ। তারপরে এই থিউত, এটা হবে দ্বিগুতের সাথে, এটা দ, এটা হবে থ। তারপরে এই ফিউকটা বিউপের সাথে, এটা ব, ব, আর এটা হবে ফ, ফ। অর্থাৎ এই 4টা অক্ষর উচ্চারণ করতে গিয়ে একটু বাতাসের ঝাপটাটা বেশি বের করে চাপ দিয়ে উচ্চারণ করবেন, তাহলে এটার উচ্চারণটা, সঠিক উচ্চারণটা আসবে। আর এই সঠিক উচ্চারণটাকে যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে এইটা, যেমন আমরা কিন্তু এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মোটামুটি যতটুকু পড়তে পারছি, এর মধ্যে আমি আপনাকে একটা শব্দ লিখি, দেখি আপনারা বলতে পারেন কিনা। এখন এখন আমি যে শব্দটা লিখছি, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি স্যার, পারতেছি। কি লেখা? আফা। আফা। আ আ, ফা। কি লেখা? আফা স্যার। এই তো। এখন আমি এই 4টা অক্ষরকে যে দাগাইলাম, বললাম যে এই 4টা অক্ষর উচ্চারণ করতে গিয়ে বলতে হবে, এটা যেমন এটা উচ্চারণ হলো ফ, ফ। দেখেন বাতাসের ঝাপটা বেশি বের করে এখন আবার পড়ার চেষ্টা করেন। আফা।
নো 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 হচ্ছে না স্যার। কারণ বাতাসের চাপটা বেশি বের করার চেষ্টা করেন তাইলে। আচ্ছা এখন আরেকটা সহজ পদ্ধতি বলি, এই ফিউবটাকে ডাবল উচ্চারণ করেন। আফা। আফা 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 অর্থাৎ আফা। তাইলে এইবার আপনার অরিজিনাল উচ্চারণটা আসছে ফা ফা। তার মানে ফা যখন বলছেন তাহলে এটাকে পরে যদি থাকে তাহলে এটা এবং ডাবল উচ্চারণ হবে আফা আফা, ঠিক আছে, আফা এরকম। তারপরে আমি আরেকটা শব্দ লিখি তাহলে উচ্চারণ গুলো আপনারা বুঝবেন। এবার এইটা বলেন। যক্ষা। এই তো ঠিক আছে, যক্ষা। মনে হয় যেন ডাবল, কিন্তু ডাবল না, ওই যে এটাকে আমরা একটু বাতাসের ঝাপটা বেশি বের করে বলতেছি খা খা। এবার যক্ষা যক্ষা, ঠিক আছে, যক্ষা এরকম ভাবে হবে। তারপরে আরেকটা শব্দ বলি, লিখি। এবার এইটা বলার চেষ্টা করেন। আচ্ছিম। এটা কি হবে? আচ্ছিম। আচ্ছিম আচ্ছিম। অর্থাৎ ওই যে বাতাসের ঝাপটা বেশি দিতে গিয়ে মনে হচ্ছে যেন ডাবল, কিন্তু ডাবল না, কারণ এটা উচ্চারণ ছি ছি। এখন আপনাকে বলতে হবে আচ্ছিম আচ্ছিম। এটাকে যদি আপনারা ওই যে সিওতের মতো আসিম বলেন তাহলে হবে না, এটাকে আসিম বলা যাবে না, এটাকে বলতে হবে কি? আচ্ছিম। আচ্ছিম আচ্ছিম এরকম। হুম। তাহলে আমাদের গেল ছ খ হ এরকম। তারপরে ধরেন এই থ দিয়ে এই যে এখানে কি উচ্চারণ করবেন? ডি সিয়া দ দ দ দ দ্বিগুণ দ্বিগুণ দ থিওতের সাথে থু। তাহলে কি হবে? দত। দচ্ছু দচ্ছু দত্থু। ডাবল উচ্চারণ দত্থু দত্থু এরকম দত্ত। অথবা এইরকম এটার ইয়াটাকে এইভাবে হচ্ছে সরি দত্থু 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 উচ্চারণ করতে হবে এরকম। দত্থুরিদা একটা শব্দ আছে দত্থু। ওকে, এইবার তাহলে আমরা এই 14টা অক্ষর দেখলাম। এই 14টা অক্ষরের উচ্চারণ গত ক্লাসে পড়ছিলাম। গিয়কের উচ্চারণ 3টা, ক খ গ। এটা যদি প্রথমে মাঝখানে থাকে তাহলে উচ্চারণ হবে এরকম ক খ গ, আর যদি এই শেষে থাকে তাহলে উচ্চারণ করতে হবে কি? শেষে বলতে নিচে যদি থাকে, যদি শেষে বলতে নিচে। আমি আপনাকে একটা অক্ষর লিখতেছি যে এরকম। প্রথমটা দেখেন, প্রথমটার মধ্যে আপনি গু বা খু বললেন, পরে নিচে যখন থাকবে অবশ্যই এটাকে ক উচ্চারণ করতে হবে, গুক গুক। এটা হলো গুক, হান গুক হান গুক। তাহলে নিচেরটা হবে গ, নিচেরটা গ। এবার বুঝতে পারছেন? হান গুক। তাহলে প্রথমটা উচ্চারণ উপরে যা আছে সেটা গ উচ্চারণ হচ্ছে, নিচেরটা হচ্ছে ক এরকম। তাহলে যদি এই গিয়কটা উপরে থাকে তাহলে অথবা প্রথমে থাকে তাহলে কখনো ক খ গ হবে, আর নিচে যদি থাকে তাহলে ক উচ্চারণ হবে। ওকে, তারপরে নিউন, নিউনের উচ্চারণ, নিউনের উচ্চারণ কি হবে? ন। নিউনের উচ্চারণ ন। যেমন আপনাকে যদি এই যে আমি যেটা লিখলাম এটার উচ্চারণ কি করবেন? নুন। নুন 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 নুন। নুন, কারণ নিয়ন প্রথমে উপরে থাকলেও ন, নিচে থাকলেও ন হবে। ওকে, তারপরে এখানে আছে দ্বিগুণ, দ্বিগুণের উচ্চারণ প্রথমে যদি থাকে দ থ, আর যদি নিচে থাকে বাচ্চিমের অক্ষরটা উচ্চারণ হবে ত, বাচ্চিমের উচ্চারণ হবে ত। আর এইটাকে দেখি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বাচ্চিমের উচ্চারণের জন্য আমরা এই নাম থেকে একটা কৌশল বের করতে পারি যে কোনটা বাচ্চিমের উচ্চারণ হবে। এই নাম থেকে বলছিলাম একটা কৌশল বের করতে, কৌশল আছে, কোনটা বলেন তো? স্যার হচ্ছে লাস্টের যে অক্ষরটা আছে ওটা স্যার হচ্ছে নিচে বসলে ওই অক্ষরটা উচ্চারণ করবে। ওকে, অর্থাৎ এই যে দ্বিগুণ বললাম, এই লাস্টে যে আমাদের ত আছে ত, এটা হলো যদি এই দ্বিগুণটা যদি নিচে বসে তাহলে এই ত উচ্চারণ হবে। তার মানে
যেইগুলো সবগুলো অক্ষরের নাম যেখানে আছে গিয়ক, নিয়ন, দ্বিগুত, লিউল এরকম, এই শেষের অক্ষরটা হবে বাচ্চিমের উচ্চারণ। শেষের অক্ষরটা হবে বাচ্চিমের উচ্চারণ, অর্থাৎ শেষের অক্ষরটা যদি যদি এই অক্ষর যেমন এই যে এখানে এইটাকে যদি আমরা বলি, এখন এটাকে আমরা উচ্চারণ করবো কুত, কুত, ত, এই দ উচ্চারণ হবে না, এটা হবে ত, কুত, কুত, এরকম উচ্চারণ হবে। ওকে, তারপরে রিউল, উচ্চারণ দুইটা, র ল, যদি প্রথমে থাকে কখনো র কখনো র ল উচ্চারণ হবে, কিন্তু যদি নিচে এই যে আমাদের এইটা বাচ্চিমের উচ্চারণ ল যদি নিচে থাকে তাহলে উচ্চারণ হবে অবশ্যই ল। তারপরে মিউমের উচ্চারণ প্রথমে থাকলেও ল, বাচ্চিম থাকলেও ল, কারণ হলো আমাদের এই যে এখানেও ম এখানেও ম এরকম। ওকে, তারপরে বিয়োগ, বিয়োগের উচ্চারণ বলছিলাম ব হবে প্রথমে দিয়ে উপরে থাকলে, আর নিচে থাকলে এটার উচ্চারণ প হবে। যেমন আমরা বাপ লিখতে গিয়ে এইভাবে লিখি বাপ, দেখেন প্রথমে যখন আছে তখন এটা উচ্চারণ বা, আর নিচে যখন আছে তখন এটা উচ্চারণ প, বাপ, বাপ, এরকম উচ্চারণ হবে বাপ। তারপরে সিউতের উচ্চারণ প্রথমে থাকলে স, দন্ত স, নিচে থাকলে এই যে এটার কারণে ত। ইয়ং, ইয়ং এর এখানে দেখেন আমি প্রথমে এখানে এই কি দিলাম, ক্রস দিছি। এখানে এই ক্রস দেওয়ার কারণটা কেউ বলতে পারবেন? জি স্যার। স্যার এটার ব্যঞ্জন ওয়ার্ড নাই, শব্দ নাই। না, এইটা হলো এই ইয়ংটা যদি উপরে বসে, উপরে কিন্তু বসে, কখন বসে বলেন তো? স্যার এটা পূর্ণাঙ্গ শব্দ গঠন করতে বসে। স্বরবর্ণের সাথে বসে, স্বরবর্ণের সাথে, অর্থাৎ ইয়ংটা যখন স্বরবর্ণের সাথে উপরে বসবে তখন তার কোনো উচ্চারণ নাই, এই জন্য ক্রস দিছি। আর যখন নিচে বসবে তখন এর উচ্চারণ কি হবে? ও অথবা অনুসার, অনুসার, এরকম ভাবে উচ্চারণ হবে। তারপরে যেমন আমি এইটা আপনাদেরকে এইভাবে বলি, এইটা এইটা কি লিখলাম এখন? আ। এখন আমি নিচে যদি এই একটা এই ইয়ংটা দিই তখন কি উচ্চারণ হবে? আং। অর্থাৎ এইটা শুধু নিচে বসলে তার নিজের উচ্চারণটা হবে, কিন্তু উপরে যখন দেখেন স্বরবর্ণের সাথে বসছে তখন তার কোনো উচ্চারণ হবে না। তার মানে এটা হবে আং। বুঝতে পারছেন সবাই? ওকে, তারপরে আমাদের আছে জিউত। জিউতের উচ্চারণ প্রথমে যদি বসে আমাদের তাহলে উচ্চারণ হবে জ, আর এই যদি নিচে বসে তাহলে উচ্চারণ হবে ত। এই নাম থেকে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি বা বুঝতে পারি। তারপরে চিউত, এই চিউতের উচ্চারণ ছ, ছ, এটাকে বাতাসের চাপটা বেশি দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ হলো প্রথমে থাকলে এইভাবে উচ্চারণ হবে। যেমন আমি যদি এখানে লিখি একটা শব্দ এরকম, এটা কি হবে উচ্চারণ? শুধু তা বললে হবে না, উচ্চারণ করতে হবে। আমরা যে চা খাই ওটা উচ্চারণ ছা, ছা, ছা। প্রথমে থাকলে বলতে হবে ছা। কোরিয়াতে এই ছা অর্থ গাড়ি, জাদং ছা, ছা, ঠিক আছে, ছা অর্থ গাড়ি। যদি প্রথমে থাকে এইভাবে বেশি বাতাসের চাপটা বেশি বের করবেন, ছা প্রথমে যদি থাকে। আর যদি পরে থাকে তাহলে এইভাবে হবে আচ্ছিম, আচ্ছিম, এরকম ভাবে আচ্ছিম, আচ্ছিম, এরকম হবে তখন আচ্ছিম। ওকে, তারপরে আমরা আসি ক্ষিয়। এই ক্ষিয়কের ক্ষেত্রে আমরা বাতাসের চাপটা বেশি বের করব, তাহলে উচ্চারণ হবে প্রথমে থাকলে খ, ক, আর যদি পরে থাকে তাহলে নিচে থাকলে হবে বাচ্চিম কয়ের উচ্চারণ। এই যে এখান থেকে আমরা এটা বুঝতে পারি, যেমন এখানে বলতেছি খ, আর নিচে থাকলে এটা হবে কয়ের উচ্চারণ। ওকে, তারপরে থ, থ প্রথমে থাকলে থ উচ্চারণ করবে এরকম, আর নিচে থাকলে ত। প্রথমে থাকলে এইটা ফ, ফ উচ্চারণ করতে দুইটা ঠোঁট একসাথে লাগিয়ে উচ্চারণ করবো ফ, দুই ঠোঁট ফাঁকা রেখে ফ বলবো না, ফ এরকম না, ফ আফা। এরপরে এই যে এই জন্য এটা যদি আমাদের পরে থাকে তাহলে এরকম উচ্চারণ হবে। যেমন প্রথমে যদি থাকে তাহলে ফাদা, যেমন এইটাকে আমরা বলি ফাদা, কোরিয়ান ভাষায় ফাদা মানে সাগর। আর যদি পরে থাকে তাহলে এরকম হবে উচ্চারণ হবে আফা, ফাদা। এটা ঠোঁটটা ফাঁকা করে ফাদা হবে না, এটা হবে ফাদা, ফা, ফা, ফাদা। আর যখন পরে থাকবে তখন উচ্চারণ হবে আফা, আফা, এরকম আফা উচ্চারণ হবে, আফা। ওকে,
তারপরে এই হিউতের ক্ষেত্রে এটা প্রথমে যদি থাকে উপরে যদি থাকে তাহলে উচ্চারণ হবে হ, আর এই হিউটটা ওই যদি আবার নিচে যায় তাহলে উচ্চারণ হবে ত। আচ্ছা আপনাদেরকে একটা কারিশমা দেখাই। হিউত যে লেখাটা, এই হিউটটা আমি কোরিয়ান ভাষায় লিখি, এই যে এটা হলো কোরিয়ান উচ্চারণ হিউতের, কোরিয়ান নাম। অর্থাৎ তাহলে আপনারা বানান করেন এখন, হর সাথে ইকার দিলাম তাহলে কি হয়েছে হি, হর সাথে ইকার দিয়ে হি, তারপর উপরটা হলো উ, এবার নিচে বসছে আবার এই হিউত, তাহলে নিচে যেহেতু হিউত বসছে তাহলে এটার উচ্চারণ কি হইব ত। ত স্যার। তো এই যে আমাদের এখানে এখানে যে এই যে হিউট লেখা, এই হিউটটা কোরিয়ান ভাষায় যদি আপনি লিখতে চান তাহলে আপনি এই যে এইভাবে লিখতে পারেন হিউট। এটার কিন্তু আপনি বাংলায় হি উহ এরকম হবে না, এটা বাংলায় কিন্তু হি উহ হওয়ার কথা। আমরা যদি কোরিয়ানদের নিয়ম না মানি তাহলে এটা হওয়ার কথা হি উহ, কিন্তু ওইভাবে হবে না, এটা কি হবে হিউট এরকম, এটার মতো উচ্চারণ হবে হিউট হিউট। এটা বুঝতে পারলে না বুঝতে পারলে বলেন আমাকে। স্যার আরেকবার বলেন। অর্থাৎ আমরা এই উপরের এই অক্ষরটাকে কি বলতেছি, এটাকে বলতেছি কি হিউত, হিউত বলতেছি এটাকে। বাংলায় এটাকে কিভাবে লিখলাম, হরিষ্কার হি রসউ ত হিউত, এরকম না বাংলায় হিউত। এখন আমরা এটাকে বলতেছি যে এইটার উচ্চারণ হবে হ, আবার এটার আরেকটা উচ্চারণ আছে ত। এই ত উচ্চারণটা কখন হবে, ত উচ্চারণটা হবে যখন এই হিউটটা নিচে বসে, নিচে বসবে কিভাবে, এই যে এইভাবে, অর্থাৎ হরিষ্কার হি উ, তারপরে নিচে বসে এটা। আমাদের সিস্টেমে হওয়ার কথা হি উ, কিন্তু এরকম হবে না, কি হবে উচ্চারণ এই বাংলা এইভাবে যেভাবে লিখছি হিউট হিউট। এবার বুঝছেন কিনা বলেন। জি স্যার। অর্থাৎ হিউটটা যদি নিচে বসে ত উচ্চারণ হবে। এটা উদাহরণ বোঝাইবার জন্য আপনাকে এইভাবে লিখছি হি উত। এই আমরা এই যে এখানে যে হিউত লিখছি, এখানে যে এই হিউটটা আপনি যদি বাংলায় কোরিয়ান ভাষায় লেখেন তাহলে এইভাবে লিখতে হবে হিউট হিউট। ওকে, প্রথমে হয় আকার, আবার নিচে আবার হিউত বসছে দেখে দুইটা হিউতই একসাথে উচ্চারণ হবে হিউত। হ্যাঁ প্রথমে বসলে একে দেন হয় সাথে রসিকা দিলাম হি, হয় সাথে রসিকা দিলাম, তারপরে এর উপরেরটা হলো উ, তাহলে হি উ হি উ। এরপর আবার নিচে বসছে আবার নিচে বসছে একই অক্ষর, যখন নিচে বসছে তখন এর উচ্চারণ কি করলাম ত। ত। হ্যাঁ তাহলে এইভাবে হইছে হিউ। ওকে, এরপরে আমরা আসি আমাদের ব্যঞ্জন বর্ণ লেখার একটা শুনছো বা সিরিয়াল বলছিলাম, যে এখানে এই আপনাদেরকে কিন্তু আপনি বলে একটু আমল করার চেষ্টা করবেন, তাইলে আগাইতে পারবেন, না হলে কিন্তু আগাইতে পারবেন না। যেমন এখানে আছে গিয়ক, এই গিয়কটা লিখতে গিয়ে এখানে শুধু এক দেওয়া আছে ওয়ান ওয়ান, তাহলে ওয়ান যদি দিয়ে থাকে তাহলে আপনাদেরকে লিখতে হবে এরকম ভাবে, একটানে লিখতে হবে এটাকে, যেখানে ওয়ান দেওয়া আছে একটানে লিখতে হবে, তাহলে যেভাবে এরু দেওয়া আছে সেভাবে লিখবেন। তারপরে নিউনের মধ্যে ওয়ান দেওয়া আছে শুধু, আর এরুরা যেভাবে দেওয়া আছে এখান থেকে শুরু করে এইভাবে। তারপরে নিউনের মধ্যে 1 2 দুইটা দেওয়া আছে 1 2, তাহলে 1 হলো এটা আর 2 হলো এটা দ্বিগুণ। তারপরে রিউলের মধ্যে দেখেন দেওয়া আছে 3 নাম্বার পর্যন্ত 1 2 3, তাহলে 1 নাম্বার কোনটা, 1 নাম্বার হলো 1, তারপরে 2 নাম্বার হলো এটা, 3 নাম্বার হলো এটা রিউল। তারপরে মিউমের মধ্যে দেখেন 1 2 3, তাহলে মিউ কার এখানে একটু সাউন্ড আসতেছে প্লিজ। মিউমের এখানে এই যে 1, তারপরে 2, এই হলো 3 মিউমের এখানে 1 2 3 4 4 নাম্বার পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে, তাহলে 1 2 3 4 এরকম ভাবে হবে। তারপরে সিউতের মধ্যে নাম্বার দেওয়া আছে দুইটা 1 2 এরকম। তারপরে ইয়ং এর মধ্যে নাম্বার দেওয়া আছে একটা, আপনি বাংলায় যেভাবে লেখেন এইভাবে গোল করে লিখে ফেলবেন। তারপরে জিওতের মধ্যে নাম্বার দেওয়া আছে দুইটা, একটা দিবেন 7, এক নাম্বার লিখবেন 7 লিখলে যেভাবে লেখে, আর দুই নাম্বার হলো এইভাবে টান, এটা হলো জিও। আর জিওতের ক্ষেত্রে তিনটা 1 2 3, তার মানে প্রথমে একটা দাগ দিয়ে তারপরে 7, তারপরে এটা, প্রথমে এক নাম্বার একটা দাগ দিয়ে তারপরে জিওত লিখলে যেভাবে সেভাবে হবে জিওত। জিওত লিখতে 2 নাম্বার 1 2, তারপরে থিউত লিখলে 3 নাম্বার দেওয়া আছে 1 2 3, কিভাবে 1 2 3 কিভাবে।
কিউব লিখতে 4 নম্বর দেওয়া আছে, প্রথমে 1 2 3 4, তারপর প্রথমে 1 2 3 4। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সর্বর্ণের সময় একটা ডায়লগ বলছিলাম যে লেখার সিস্টেমটা কিভাবে ফলো করলে আপনার ভুল হবে না, মনে আছে কারো? বাম থেকে অথবা উপর থেকে, বাম থেকে অথবা উপর থেকে। যদি জি স্যার। আপনি এই সিস্টেমটা খেয়াল করেন তাহলে বাম থেকে অথবা উপর থেকে, তাহলে ফিউব লেখার ক্ষেত্রে কোনটা প্রথমে আগে লিখতে হবে বলেন তো? এটা উপরের সমতল স্যার। উপরেরটা। এরপরে দুই দাগের মধ্যে বলেন, তাহলে এখানে আমল করবেন কি ডাইরেক্ট আগে দিবেন না বামেরটা? বামেরটা বামেরটা আগে, কারণ আমার নিয়মটা ফলো রাখবেন সবসময়, এইটা মনে রাখবেন বামেরটা আগে হবে যদি বাম বাম দিক থেকে থাকে, আর যদি ডান দিক থেকে উপরে থাকে তাহলে উপরেরটা আগে হবে। তাহলে আমি প্রথমে উপরেরটা দিলাম, এরপরে ডান বাম আছে যেহেতু তাহলে প্রথমে আমার বাম, তারপরে ডান, তারপরে নিচে, এটা মনে রাখবেন। আর হিউতের ক্ষেত্রে উপর থেকে শুরু করেন, তাহলে প্রথমে ছোট টান, তারপরে একটা বড় টান, তারপরে এর সাথে একটা জিরো, এটা হলো হিউ। ঠিক আছে, এই সিরিয়ালটা লেখার চেষ্টা করবেন। এখানে পাশে যে গিয়ক নিয়ন দ্বিগুণ ত্রিগুণ এইটা দেওয়া আছে, এটার পাশে এবার লেখার প্র্যাকটিসটা করবেন। এবার আমরা আসি, গত ক্লাসে আমরা এটাও পড়ছিলাম, আমাদের এই স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণটাকে সংযুক্ত করে মিলিয়ে পড়লে কিরকম হয় সেটা। কারণ হলো এই যে স্বরবর্ণের সাথে ইয়ংটা বসছে, এটাও একটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি? এটা ব্যঞ্জন বর্ণ হলো ইয়ং। এটা এই ইয়ংটা যখন স্বরবর্ণের সাথে উপরে এবং বামে বসবে তখন তার কোনো নিজের উচ্চারণ হবে না, তখন তার নিজের কোনো উচ্চারণ হবে না। এই জন্য এটা পরিপূর্ণ স্বরবর্ণ। তখন কি উচ্চারণ করতেছি? আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। এইটাকে এবার আমরা এই যেই জায়গায় জিরো গুলো দেওয়া আছে সেই জায়গায় এই গিয়কটাকে বসাবো, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলোকে বসাবো। তাহলে কিভাবে বলবো? তাহলে গয়ের সাথে আকার দিলে কি হবে বলেন? তা স্যার। কা। দা গয়ের সাথে ই আকার দিলে কি হবে? ইয়া ইয়া। ইয়া। গর সাথে অ। গ ক এবার বাংলার সাথে এটার একটু আমরা তুলনা করি। বাংলা ভাষায় আমরা গ লিখতে শুধু এরকম ভাবে লিখবো, বাংলা ভাষায় গ লিখতে এরকম ভাবে গ লিখবো, এর সাথে কিন্তু অ দেই না। কিন্তু আপনি যদি ব্যাকরণগত ভাবে আসেন তাহলে গর সাথে অ একটা আছে, উচ্চারণ করেন গ গ, তার মানে গ একটা না, এর সাথে অ একটা আছে, তারা ব্যাকরণ পড়ছেন ওইরকম। এটাতে গ সাথে অ আছে, কিন্তু অটাকে আমরা আলাদা লিখি না। কিন্তু কোরিয়ান ভাষায় শুধু গ লিখবে না, গর সাথে একটা অ দিবে, তারপরে এটা গ হবে। ঠিক আছে, এরপরে গর সাথে ইও দিলে কি হবে? গিয় ইয়, গর সাথে ও, গো, গো ও, গর সাথে ইও, গিয় গিও ইও, গর সাথে উ, উ গু, গর সাথে ইউ, গিউ ইউ, গর সাথে উ, হালকা যেটা, গু, উ, গর সাথে ই। গি গি, এইটাকে আপনারা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ করবেন। কিভাবে করবেন? এভাবে গা গিয়া, গ গিয়, গো গিয়, গু গিউ, গু গি। এটাকে যদি মুখস্থ করেন, এইটার মুখস্থর রেস্টটাতে আপনার পরের গুলো চলে আসবে। না নিয়া, ন নিও, নো নিউ, নু নিউ, সবগুলো পরের গুলো উচ্চারণ দেয় নাই, ইচ্ছা করে দেয় নাই। কারণ হলো আপনি দেখে অভ্যস্ত হয়ে গেলে পরে ওই মুখস্থ যখন এটাকে উল্টা পাল্টা দিব বা শব্দের মধ্যে দেখবেন তখন আপনার ওইটা আসে না। অর্থাৎ বাংলাটা দেখে পড়ার চেষ্টা করেন। এই জন্য এখানে আমি বাংলা না দিয়া এইভাবে দিচ্ছি, আপনি ভুলে গেলে এটার সাথে মিলাইবেন অথবা আইয়ার সাথে মিলাইয়া বাকিগুলো পড়ার চেষ্টা করবেন। ওকে, এরপরে আমরা আসছি, এটাও গত ক্লাসে আমরা বললাম, একটু আগেও বললাম, এই চারটাকে আমি আলাদা কালার করার কারণ হলো কি কারণ বলেন তো? একটু জোরে উচ্চারণ করতে হবে, বাতাস বের করে। এই চারটাকে যখন আমরা উচ্চারণ করি অন্যগুলো থেকে বাতাসের চাপটাটা স্যার বেশি। এগুলো যে বাতাসের উচ্চারণের সাহায্যে পড়তে হবে। হ্যাঁ, এটা কারণ এটা প্রথমে থাকলে এটার বাতাসের চাপটা বেশি দিয়ে উচ্চারণ করবো, আর যদি পরে থাকে পকারান্তরে কেমন উচ্চারণ হয়? ডাবলের মতো উচ্চারণ হয়। মনে রাখবেন এইভাবে, যে ডাবলের মতো উচ্চারণ করে দিবেন, তাহলে এটার উচ্চারণটা মানে প্রপার উচ্চারণ চলে আসবে। ওকে, তারপরে আমরা এইবার আসেন এই যে কিভাবে এর উচ্চারণটা হয়। তাহলে প্রথম উচ্চারণটা কি করবেন? এমা, শুধু কিন্তু
সীমা বলবেন না, সীমা। সীমা বাতাসের চাপটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। সীমা, সীমা সীমা। ওকে, তারপরে এই অর্থগুলো শিখে ফেলবেন সাথে সাথে। তারপরেটা আছে এটা হলো খো খো, খো খু, খো খো খু, খু। খো ওকে, তারপরেটা তাজো খা, খাজো খাজু, হালকা ভাবে বলবেন না, খাজু, খাজু। তাজো হ্যাঁ, আজও তারপরেরটা এটা, ফোদো ফোদো ওটা ফুদু, ফোদো ফুদু, ফুদু। ফুদু বললে আপনার ঠোঁট দুটা আলাদা করতেছেন, দুইটা ঠোঁট লাগাই বলেন ফুদু, ফোদো ফুদু, ফুদু। ফুদু অর্থ আঙ্গুর। তারপরেরটা বলবেন কিভাবে, খামেরা খামেরা, 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 খামেরা খামেরা, এরকম। এরপরে এইটাকে উচ্চারণ করার জন্য আপনারা এখন কি করবেন বলেন? স্যার এটা কি কি হবে সুখী এখন আসেন, ওই যে আমি বলছিলাম যে এই এটার উচ্চারণ হালকা, এটার উচ্চারণ কি বলবো আমরা? হালকা ভাবে বলবো। কিভাবে বলবো? এরকম। তো এখন এই যে আমি বললাম, এখন এখানেও হালকা ভাবে এর সাথে উচ্চারণ করেন তো, হালকা ভাবে সু। এরপরে এই পটাকে উচ্চারণ করতে হবে কিন্তু তাহলে ওই যে কি খি, এই বাংলা যে উচ্চারণটা হালকা হালকা এইভাবে উচ্চারণ করবেন। এখানে সুখী বলবেন না, খি। ইসকি হ্যাঁ, অর্থাৎ এটা উচ্চারণ হবে খি, খি, এরকম। সুখী বলার দরকার নাই, হালকা ভাবে ইংলিশ যে উচ্চারণ, বাংলায় যে উচ্চারণটা আছে খি, এরকমই বললে হবে। ওকে, তারপরে কি হবে উচ্চারণ? কফি কফি, এরকম না, কফি হালকা হবে না, কফি। এরপরে দেখেন কফি পরেরটাও কিন্তু ফিও, এটারও কিন্তু উচ্চারণ হবে বাতাসের চাপটা বেশি দিয়া, কফি, কফি, কফি এরকম, কফি কফি। ওকে, এরপরেরটা উচ্চারণ করেন, এটা কি উচ্চারণ হবে? ইচ্ছা ইচ্ছা, ইচ্ছা ইচ্ছা, ইচ্ছা, এরকম। তারপরে পিয়ানো, পিয়ানো পিয়ানো না, পিয়ানো, 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 এরকম ভাবে বলবেন, পিয়ানো। ওকে, এরপরে আপনারা আসেন, আমরা আরো প্র্যাকটিস করি উপর থেকে। এই যে বাস, এখানে আমাদের বাংলা ভাষায় বাস, বাংলা ভাষায় বাস যদি হয়, ইংলিশে এটা কি হবে? এটা তো জানি না ইংলিশ হবে বস। আরে ইংলিশ না, কোরিয়ানে ভাষায় আমরা কি লিখবো? বস। কি হবে? পা বর্ষাতে সিওতে সাথে বস, বস্ত্র। ওকে, তারপরে স্কার্ট, স্কার্টের কোরিয়ান কি হবে? উপরে আমরা লিখে আসছিলাম চিমা, চিমা। এখানে আপনি চি তারপরে মিয়মের সাথে আকার দিয়ে লেখার চেষ্টা করবেন, নিজে নিজে কাঠ পেন্সিল দিয়ে লিখবেন, এগুলো বেশি বেশি লিখবেন, চিমা। ওকে, তারপরে এই ক্যামেরার কোরিয়ান কি? ক্যামেরা ক্যামেরা, ক্যামেরা এখানে লেখার চেষ্টা করবেন। তারপর কোরিয়ান কি? খাজো থাজু, থাজু লেখার চেষ্টা করবেন। পিয়ানো, পিয়ানোর কোরিয়ান কি? পিয়ানো পিয়ানো। ওকে, লেখার চেষ্টা করবেন। এইবার আসেন, আমরা শব্দ অর্থ ধরি, এগুলো আমরা পড়ে আসছি উপরে। এইবার শিশু কোরিয়ান কি? আই স্যার আই। ওকে, শিশু কোরিয়ান হলো আমাদের আই। শিশু কোরিয়ান লিখতে পারি আমরা এইভাবে আই। তারপরে কারণ কোরিয়ান কি? ইউ কারণ কোরিয়ান হলো ইউ। ওকে, তারপরে আঙ্গুর কোরিয়ান কি? ফোদো ফোদু, আঙ্গুর কোরিয়ান হলো ফোদু। তারপরে আমাদের আছে ট্রেন, ট্রেন কোরিয়ান কি? ইচ্ছা ট্রেন কোরিয়ান হলো ইচ্ছা, ইচ্ছা। তারপরে চড়া কোরিয়ান কি? চড়া, চড়া হলো বাসে চড়া, ট্রেনে চড়া, প্লেনে চড়া। এটা তো জানি না পড়ি না আমরা উপরে? থাদা, না স্যার এটা থাদা, থাদা, সাদা থাদা হলো চড়া, থাদা, সাদা থাদা। ওকে, এরপরে এইবার আমাদের নতুন পড়া আসছে, আমাদের নতুন পড়া হলো স্যার ওই ট্রেন থেকে লাস্টের তিনটা একটু বানান করে বুঝাই দেন না, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে। এই এইটা কিভাবে বানান, কোনটা মানে একটু বুঝতে অসুবিধা হয়েছে। এটা ট্রেন original একটা
সাইডেরটা স্যার, ওই ওই এটার থেকে শুরু করে, এই ফদু থেকে এই 4 নাম্বার থেকে শুরু করে। জি, এক, এটা দুই, কিভাবে বানান করব? গরিশিকার গি ছ আকার ছা, ইচ্ছা ডাইরেক্ট ভাবে বলবেন, গরিশিকার গি ছ আকার ছা, ইচ্ছা। জি তারপরে থ আকার থা, দ আকার দা, খাদা। জি আকার থা। আপনি এখন যদি এটার বলে এটা হলো দ্বিগুণ, এটা হলো এটা থিউ, এটা দ্বিগুণ। থিউতের উচ্চারণটা কি থ, দ্বিগুণের উচ্চারণটা কি দ। এই জন্য আমরা বাংলা কনভার্ট করে ফেললাম এটাকে, যে এটাকে বলবো থ আকার থা, দ আকার দা, থাদা। তাহলে আপনাদের বানান করে পড়তে সুবিধা হবে এবং রিডিংটা তাড়াতাড়ি কেস করতে পারবেন। এই জন্য আমি বাংলা এইভাবে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে এইটা গিও, এটার বাংলা উচ্চারণ কি গ, তারপর গরিশিকার গি ছ আকার ছা, ইচ্ছা। জি এইভাবে। জি আর এটা হলে ফৌকার ফু, দৌকার দু, ফুদু, ফুদু। জি ওকে, এইবার এইটা হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের যুক্ত স্বরবর্ণ 11টা, আমাদের মৌলিক স্বরবর্ণ কয়টা গেছে? 10টা 10টা। আর যুক্ত স্বরবর্ণ কয়টা? 11টা। 11টা। 14। এবার আমি বলি যুক্ত স্বরবর্ণ কিন্তু নতুন কোনো কিছু না। আগের যে 10টা স্বরবর্ণ পড়ছি, ওই 10টা স্বরবর্ণকেই আবার এর সাথে আরেকটা সংযুক্ত করে যুক্ত স্বরবর্ণ করা হয়েছে। এখানে নতুন কোনো কিছু না, কিন্তু এটাকে আপনাদের মনে রাখতে হবে আগে যা পড়ছি সেটার সাথে আরো কিছু সংযুক্ত করে এটাকে 11টা বানানো হয়েছে। সংযুক্ত, যুক্ত বলা হচ্ছে যেহেতু, তার মানে ওই মানে মৌলিক স্বরবর্ণ যেটা সেটাকেই একটার সাথে আরেকটা যুক্ত করে যুক্ত বানানো হয়েছে। এবার এটা আমরা সহজে মনে রাখার জন্য আমি এখানে 4টা লাইন করছি। সহজে মনে রাখার জন্য 4টা লাইন করছি। এই 4টা লাইনের প্রথমটা আমি ওই যে আমরা পড়ছি মানে মৌলিক স্বরবর্ণ পড়ছি আ, ইয়া, অ, ইয় পড়ছি না? জি এখন এখানেও সেম, এখানেও আমি এইটা থেকে আমরা এখানে চলে আসি। তাহলে এই দুইটা একসাথে রাখি আমি। দেখেন, আর সাথে ই সংযুক্ত করে কি হয়েছে? এ। এখানে দেখতেছেন আপনারা? আমার এই যে এখানে দেখার চেষ্টা করেন, আর সাথে ই সংযুক্ত করলাম, তারপরে হয়েছে এটাকে উচ্চারণ করবো বাংলায় এ জফলা আকার এ, এ এরকম এ জফলা আকার এ, আর সাথে ই। অর্থাৎ এই যে এখানে আমরা এ জফলা আকার এ, এটার গঠনটা কি হয়েছে? আর সাথে ই, এ। মানে এখানে আমাদের খেয়াল করেন, এই যে উপরে আমরা বললাম এটাকে কিন্তু দুই রূপেই লিখছি আমি, একটা জিরো সারা আর একটা জিরো সহ। আমরা আগেই বর্ণনা করে আসছি, জিরো সারা যেটা সেটা হবে আকারিকারের মতো, আর জিরো সহ যেটা সেটা হবে পূর্ণাঙ্গ যুক্ত স্বরবর্ণ। অর্থাৎ তাহলে এটা এ, এই এটা হয়েছে কিভাবে? অর্থাৎ মৌলিক স্বরবর্ণ আর সাথে ই সংযুক্ত করে এটা কি হয়েছে? এ। এটা বোঝার চেষ্টা করেন, বুঝছেন কিনা বলেন? জি 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 এটা যদি বুঝেন তাহলে আমরা এবার আসি, আর সাথে ই হয়ে যদি এ হয় তাহলে ইয়ার সাথে ই হলে কি হবে? ইয়ে ওই এর আগে ইয়া ইও শুধু ইয়ে, ইয়ে, ইয়ে। এই যে এখানে ইয়ে, ঠিক আছে? এখানে হবে। আর ওই যে আমাদের আগে যে যুক্ত স্বরবর্ণ পড়ে, আগে যে মৌলিক স্বরবর্ণ পড়ে আসছে ওইটার মধ্যেই কিন্তু আ, আর যদি দুইটা দেই তাহলে কি হয়েছিল? ইয়া, এরকম ছিল না? জি স্যার। জি এখানেও এটা যদি এ হয় তাহলে এখানে দুইটা যদি লাগে তাহলে এটা হবে ইয়ে। ইয়ে তাহলে তার মানে এটা আ, এটা হলো ইয়ে। এইবার আপনারা বলবেন ওর সাথে যদি ই দেই তাহলে এটা হইছে এ, তাহলে ইয়র সাথে ই দিলে এটা কি হবে? ইয়ে ইয়ে। ইয়ে এখন এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি? এইটার মধ্যে এটার মধ্যে পার্থক্য হলো এই যে এখানে আসেন, এই যে এখানে এ জফলা আকার এ, আর এখানে রসই অ একার জফলা ইয়ে। আবার এখানে দেখেন ওর সাথে ই হইলে এ বা এ একার এ, এখানে জফলা নেই, ঠিক আছে? আবার আমাদের এই যে এখানে ইয়র সাথে ই হইলে ইয়ে, এখানেও জফলা নেই। অর্থাৎ পার্থক্য হলো এখানে জফলাটা। আমরা আবারও এটা আমি মুছে নিতেছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এটা যদি আপনারা বুঝেন, এটা মুখস্থ করাচ্ছে বোঝাটা হলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের আগে আমরা 10টা
মৌলিক স্বরবর্ণ পড়ে আসছি, সেই 10টা মৌলিক স্বরবর্ণকে একটার সাথে আরেকটা সংযুক্ত করে 11টা যুক্ত স্বরবর্ণ বানাবো। প্রথমে আর সাথে ই যুক্ত হয়ে হয়েছে এ, তারপরে ই এর সাথে ই হয়ে হয়েছে ইয়ে। এই যে আমাদের আমরা এই যে এখানে এ ইয়ে, তার মানে এটা কিভাবে হচ্ছে আর সাথে ই সংযুক্ত করে এ, ইয়ার সাথে ই সংযুক্ত করে ইয়ে, সেম ওর সাথে ই সংযুক্ত করে কি হয়েছে এ, এটা এ। আবার ইয়োর সাথে ই সংযুক্ত করে এটা হচ্ছে কি ইয়ে, ইয়ে। এই যে এখানে ইয়ে, ইয়ে। এইটার আর এটার মধ্যে পার্থক্য কি? জফালা, উচ্চারণ প্রায় এক। খেয়াল করেন, মানে এটা ভাষাবিদরা ছাড়া আমি আপনার কাছে উচ্চারণের পার্থক্য হবে না। আমি আবার উচ্চারণ করি, আপনারা একটু পার্থক্যটা বুঝেন। এ ইয়ে, এ ইয়ে। এইটারে আপনি হালকা ভাবে চোয়াল শক্ত হবে না, আর এটার ক্ষেত্রে একটু চোয়ালটা শক্ত হবে। কেন? জফালার ক্ষেত্রে, জফালার কারণে। এ ইয়ে, এ ইয়ে। বুঝতে পারছেন? উচ্চারণটা প্রায় এক, প্রায় এক। আবারও বলে রাখি, আপনারা যখন রিডিং এ যাবেন, এই 4টা সবগুলার উচ্চারণ আপনি শুধু এই এর মতো করবেন। তার মানে আমি আরো সহজ করে দিলাম, এই 4টা যেখানেই আপনি শব্দের সাথে দেখেন, এটাকে উচ্চারণ করবেন শুধু আপনার জন্য আমি বলি এইরকম ভাবে এ দিয়া। বুঝছেন? পার্থক্যটা বুঝছেন? জি, এই 4টার উচ্চারণ সবসময় জি, কি স্যার। হবে? এ হবে। এই 4টার উচ্চারণ এ হবে। মানে আমি আরো পরে পার্থক্যটা বলতাম, কিন্তু পরে বললে ছাত্রদের মধ্যে কনফিউশন লেগে থাকে। এই 4টা যেখানেই দেখবেন এটার উচ্চারণ এ, একবার সহজ করে দিলাম, শুধু এ উচ্চারণ করবেন, এ জি উচ্চারণ করবেন। জি স্যার। যেমন আমি আপনাদেরকে একটা শব্দ দেখাই, কোরিয়াটা এটার এর সাথে এই যে এটাকে নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে গেলে উচ্চারণ হবে সি গিয়ে, সি গিয়ে। কিন্তু কোরিয়ানটা এটাকে উচ্চারণ করে শিগে, শিগে, শিগে। তার মানে তাহলে দেখেন তো এখানে কি উচ্চারণ হয়েছে? গয়াকার গে এ এ উচ্চারণ এ হয়েছে। যে উচ্চারণ। এটা আমি যেটা বললাম যে এটা উচ্চারণ হয়েছে শুধু সি জি গিয়ে স্যার। না, এটা উচ্চারণ হবে এ। তারপরে আপনি বলেন শিগে, শিগে। ঠিক আছে? এই জন্য এই 4টা উচ্চারণ প্রথমে পড়ার ক্ষেত্রে আপনি পড়বেন এ ইয়ে, এ ইয়ে। কিন্তু মাথার মধ্যে রাখবেন, স্যার তো আমার সহজ করে দিয়েছে, এই 4টা আমি উচ্চারণ করবো শুধু এ। সহজ হয়ে গেল না? তাহলে জি 4টা হয়েছে কয়টা? একটা। 4টা করে একটা। হয়ে গেছে আপনাদের জন্য একটা। এবার আসেন, এইটা উর সাথে আ সংযুক্ত করে ওয়া। এই যে এখানে আমি দেখাই দিচ্ছি ভেঙে ভেঙে, উর সাথে আ সংযুক্ত করে কি হয়েছে? ওয়া, ওয়া। এরপরে ওয়া। আবার উর সাথে ওই যে এ সংযুক্ত করে হবে ওয়ে, ওর সাথে এ ওয়ে। সংযুক্ত করে ওয়ে। আর ওর সাথে ই সংযুক্ত করে উচ্চারণ হবে কি? ওয়ে। এই যে এখানে ওয়ে। আবার দেখেন এই দুইটার উচ্চারণ আবার হবে কি? এ। তাহলে আপনার উচ্চারণ এখন কয়টা হয়েছে? উপরে সবগুলো হলো এ, আর এখানে ওয়া, আর এই দুইটার উচ্চারণ মিললা এ। এইটার উচ্চারণ মিললা ওয়ে, ওয়ে, ওয়ে। এই দুইটা উচ্চারণ মিললা হবে ওয়ে। তাহলে আমরা উচ্চারণ পাইছি কয়টা? উপরে একটা, দুইটা, তিনটা। তিনটা। উচ্চারণ জি কিন্তু স্যার। হয়েছে আমাদের। এরপরে আমরা আসি ওর সাথে অ মিলে ও, এটা হবে ও। ও, ও। তারপরে এটা হবে ওর সাথে এ মিলে ওয়ে। এখন আবার ওয়ে। আরেকটা আপনাদেরকে করে দিচ্ছি, অর্থাৎ এটাও ওয়ে, এটাও ওয়ে, এটাও ওয়ে। এই 3টা মিলে হলো একটা ওয়ে, 3টা মিলে একটা হলো ওয়ে। ওয়ে উচ্চারণ করবেন। আর এটা উচ্চারণ উর সাথে ই উই। আমাদের এখানে দেন উর সাথে ই উই। তার মানে এই দুইটা একই। এক। তারপর এটা উই, মানে উচ্চারণে হালকা পার্থক্য আছে, কিন্তু শুনতে প্রায় একই রকম শোনা যাবে। যেমন এটা উই আর এটা উই। দেখেন উই, 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 উই। তাহলে আমাদের টোটাল এখানে 11টাকে কয়টা উচ্চারণে পার্থক্য মানে আলাদা করছি? এই 4টা হলো একটা উচ্চারণ, আর এই 4টা উচ্চারণ, তাহলে 2টা, আর এই 3টা, একটা 4টা, এটা একটা 5টা, 6টা। তার মানে কয়টা? 11টা, জি স্যার। 11টার উচ্চারণ কয়টা হবে? কয়টা? 6টা। তাহলে আপনাদের জন্য সহজ হয়েছে কিনা বলেন এখন? জি স্যার। অর্থাৎ আপনাদের জন্য এমন সহজ করে দিলাম যে 11টা কিভাবে গঠন হইলো, আবার কিভাবে উচ্চারণ হবে সবগুলো বললাম। আমি আবার নতুন করে
এটাকে দাগাই দিচ্ছি কিভাবে আপনি উচ্চারণ করবেন। এই চারটাকে আপনি উচ্চারণ করবেন ডাইরেক্ট এ। এটা উচ্চারণ কি? এ। উনস্থায়িকার এ, এরকম উচ্চারণ করবেন, উনস্থায়িকার এ। ওকে, এরপরে এইটা আলাদা উচ্চারণ, এটা আলাদা উচ্চারণ, এবং এটা এত সহজ যে আপনাদের আর পেস লাগবে না। ওয়া, ওয়া, উ আর আ মিলে ওয়া, ওয়া। তারপরে আমাদের এই তিনটা মিলে একটা, এটা উচ্চারণ কি হবে? ওয়ে। এটা উচ্চারণ হবে এরকম ভাবে, ওয়ে, ওয়ে। ঠিক আছে? তারপরে এই এখান থেকে এই দুইটার উচ্চারণ হবে উই। এটা উচ্চারণ করবেন আপনি এরকম উই উই। তাহলে আমাদের উচ্চারণ করে হচ্ছে এ, ওয়ে, উই। আর তিনটা, এই পাঁচটা উচ্চারণ, তো ছয়টা কেন পাইছেন আপনারা? পাঁচটা উচ্চারণ মাত্র, অর্থাৎ 11টা যুক্ত স্বরবর্ণের উচ্চারণ হবে পাঁচটা। না না না, ছয়টা ঠিকই আছে, যে আরেকটা আমি দাগাই না, এই কারণে পাঁচটা মনে হয়েছিল। ঠিক আছে, এটা হবে ও। জি স্যার অর্থাৎ এইটার উচ্চারণ হবে আমাদের ও, 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 অর্থাৎ উ অ ও, আর এটা উ আ ওয়া। আর এই চারটার উচ্চারণ কি হবে? এ এ। আর এটার উচ্চারণ কি হবে? ওয়া। ওয়া। ওয়া আর এটার উচ্চারণ কি হবে? ওয়ে না না নো নো নো, উ অ, উ অ। ও। ওকে, আর এই এইটা 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 এইটা, এই তিনটার উচ্চারণ কি হবে? ওয়ে ওয়ে। ওয়ে। ওকে, তারপরে এই শেষেরটা আর এর আগেরটা, এই দুইটার উচ্চারণ কি হবে? উই উই। উই, উই। তার মানে এই 11টা আপনাদের জন্য 6 ধরনের উচ্চারণ হবে, এইটা মনে রাখবেন। ঠিক আছে? আবার গঠন স্যার প্রণালীও দিয়ে দিলাম, কিভাবে গঠন হয়েছে সেটাও আপনারা দেখলেন, যে গঠন হওয়াটাও সহজ। যে গঠন হওয়াটা মনে রাখার জন্য আবার এইভাবে মনে রাখবেন, যেমন এখানে আর সাথে ই এ, ইয়ার সাথে ই এ, ওর সাথে ই এ, ইওর সাথে ই এ, সব মিলে হবে উচ্চারণ এ। তারপরে উ দিয়া হবে উ, উ এর সাথে, এই উ এর সাথে কিন্তু তিনটা, দেখেন উ, উ, উ। তাহলে ওর সাথে কি যোগ হয়েছে? ওর সাথে আ, ওর সাথে এ, ওর সাথে ই। তাহলে এই ওর সাথে হলো তিনটা। তারপর আবার এই রসউ, রসউর সাথে কয়টা হয়েছে? তিনটা। ওর সাথে অ, ও, রসউর সাথে এ, ওয়ে, রসউর সাথে ই, ই। তারপরে আমাদের উ আর ই, ই। তারপরে গঠন প্রণালীটা প্রায় এরকম, আ ই, আর সাথে ই মিলে এ, ইয়ার সাথে ই মিলে ইয়ে, ওর সাথে ই মিলে এ, ইওর সাথে ই মিলে ইয়ে। এই চারটা উচ্চারণ হবে আমাদের এ। তারপরে উ আ, এটা আলাদা উচ্চারণ ওয়া। আর এটা উর সাথে এ মিলে ওয়ে, উর সাথে ই মিলে ওয়ে। এইটাকে দেখেন ব্যতিক্রম, অর্থাৎ অনেকে এটার উচ্চারণ করেন উই, উই হবে না এটার উচ্চারণ, এটার উচ্চারণ হবে ওয়ে। এটার উচ্চারণ কি হবে? ওয়ে। এটার উচ্চারণ ওয়ের একটা শব্দ আপনাকে আমি লিখে দেই কোরিয়ান ভাষায়, তাহলে আপনাদের মনে থাকবে। এই তাহলে এটার উচ্চারণ যদি ওয়ে হয়, তাহলে এই হিয়তের সাথে দিলে এটার উচ্চারণ কি হবে? হে। হয়ে, 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 বে হয়ে। তারপরে এখানে হলো, সরি, তারপরে সা, এই হয়ে সা, হয়ে, মোসা হয়ে সা, সা কোরিয়াতে হয়ে সা অর্থ কোম্পানি, হয়ে সা, হয়ে সা, মহেশা হয়েসা। এটাকে কিন্তু আপনারা হুইসা পড়বেন না, হুইসা পড়লে জি কিন্তু স্যার ভুল উচ্চারণ হবে, এটা হুইসা পড়বেন না, কারণ ওই যে উর সাথে ই মিললে অনেকে এটাকে উই উচ্চারণ করে, ভুল উচ্চারণ। এটা এটা উর সাথে ই হয়ে হবে ওয়ে, তাহলে হিয়তের সাথে হলে হবে হয়ে সা, হয়েসা, হয়েসা। বুঝতে পারছেন? জি স্যার কে এইবার এখানে শুধু যুক্ত স্বরবর্ণ দিয়ে কিছু শব্দ আছে, আমরা এখান থেকে একটু দেখে নেই। যেমন ওয়ে, এই ওয়ে অর্থ কি? কেন স্যার? কেন। ওয়ে অর্থ কেন। এইবার এই উই অর্থ কি? উপরে। পর উই অর্থ উপরে। আর এ, এই যে এই এ কোরিয়ান ভাষায় এটাকে দেখেন, ইওর সাথে ই হইলে হওয়ার কথা হলো ইয়ে, ইয়ে, কিন্তু কোরিয়ানটা এটাকে ইয়ে উচ্চারণ করে, আবার এ উচ্চারণ করে, এ, এ উচ্চারণ, অর্থাৎ এটা দুইটা উচ্চারণ করতে পারবেন, কিন্তু এ উচ্চারণে এখন আধুনিক উচ্চারণ বলে, কোরিয়ানটা এটা উচ্চারণ করে এ,
এইটা হলো কোরিয়ান ভাষায় আমরা স্কুলে যখন নাম ডাকি 1 2 3 4 আমরা কি বলি ইয়েস স্যার, ইয়েস স্যার। কোরিয়ানরা বলে হ্যাঁ। কোরিয়ানরা এটা বলে এ এরকম বলে ঠিক আছে। তারপরে ওয়া, ওয়া অর্থ কি? ওয়া ওয়া এবং। অর্থ এবং। এবং। ওয়া, ওয়া, এই ওয়া অর্থ এবং। এই শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবেন। আবার আমি বলি ওয়ে অর্থ কি? কেন স্যার? কেন। উই অর্থ কি? উপর। উপর। এ অর্থ কি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরকম মানে ইয়েস অর্থে। আর ওয়া অর্থ কি? এবং। 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 ওকে, এইবার ওই যে আমরা মৌলিক স্বরবর্ণকে ব্যঞ্জন বর্ণের সাথে মিলায় পড়ার চেষ্টা করছি না? জি স্যার। মনে আছে? তো মনে থাকলে যে এইটাকে আমরা আবারও পড়ি এ এ ওয়া ওয়ে উই ও ওয়ে উই উই উই। এইটা যদি আমরা শুধু স্বরবর্ণ যুক্ত স্বরবর্ণ পড়ি তাহলে এরকম উচ্চারণ হবে। এখন আমরা বললাম যে যে জায়গায় স্বরবর্ণ গুলো বসছে, সরি যে যে জায়গায় জিরোটা বসছে সেই জায়গায় ব্যঞ্জন বর্ণের সাথে মিলাই পড়লে কি বসবে? সেই জায়গায় ব্যঞ্জন বর্ণটা বসবে এখানেও। অর্থাৎ মৌলিক স্বরবর্ণের সাথেও কিন্তু ওইরকম বসছে, যুক্ত স্বরবর্ণের সাথেও আমাদের ব্যঞ্জন বর্ণগুলো যেখানে জিরোটা বসছে সেখানে ব্যঞ্জন বর্ণগুলো বসবে। যেমন তাহলে এই এর সাথে জিরোটা ফেলে দিয়ে গিয়ক উচ্চারণ লেখলে কি হবে? গে গে, গে। এটার উচ্চারণ করবেন গয়াকার গে, ঠিক আছে? গে। এর উচ্চারণ জি, স্যার। আমি যেটা বললাম গয়াকার গে উচ্চারণ করবেন। তারপরে এটা উচ্চারণ কি হবে? গিয়ে, গে। গিয়ে। এই যে এখানেও উচ্চারণ করবেন গিয়ে। তারপরে এটা গিয়ে। উচ্চারণ কি হবে? গে। গে। আর এটা উচ্চারণ কি হবে? গিয়ে। 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 গিয়ে Okay, তাহলে এটা কি হবে? গোয়া। গোয়া। এটা কি হবে? গোয়ে। গোয়ে গুয়ে। এইটা কি হবে? কয়ে। এটাও স্যার গুয়ে। গোয়ে এটাও গুয়ে হবে, কিন্তু নিয়ম অনুযায়ী এখানে যেটা আছে সেটা দেখে মনে হয় যেন উচ্চারণ হবে গুই, গুই, এরকম না, কিন্তু এটা উচ্চারণ হবে গুয়ে, এটা ব্যতিক্রম গুয়ে। ওকে, জি, স্যার। এরপরে এইটা উচ্চারণ কি হবে? গোয়া। গোয়া। গ। এইটা কি হবে? গুয়ে। 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 এটা কি হবে? গুই। গুই। এইটা কি হবে? গুই। আচ্ছা, এইটাও গুই, এটাও কিন্তু গুই উচ্চারণটা, কিন্তু তার মধ্যে একটু এই গুই। গুই, গুই আর গুই আমার উচ্চারণের মধ্যে দেখেন একটু পার্থক্য আছে না? এটা হলো গুই আর এটা হলো গুই, গুই গুই, গুই। গুই গুই। 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 অর্থাৎ দুইটা প্রায় সেম, তারপরেও একটু হালকা ভাবে পার্থক্য করার চেষ্টা করি। এটা গুই, এটা গুই, গুই জি, গুই, স্যার। এরকম। ওকে, এরপরে আমাদের এখানে যে নিয়নের সাথে বসছে, নিয়নের সাথে কিন্তু আপনি বলতে পারেন। তাহলে নর সাথে এ বসলে কি হবে? নে। এ। এটা কি হবে? নিয়ে। কে। এটা কি হবে? নে। এ। এটা কি হবে? নিয়ে। নিয়ে। কে। এটা কি হবে? নোয়া। নোয়া পা। এটা কি হবে? নোয়ে। নোয়ে কুয়ে। নয়ে। এটা কি হবে? নোয়ে নিয়ে। নুয়ে। না, এই যে ভুল করতেছেন কিন্তু, নুয়ে। এটা হবে নুয়ে। আমি এই জন্য এটাতে কোন শব্দ দিয়ে দিবেন তাহলে মন থাকবে যে এটা উচ্চারণ হবে এটার মতো। জি, স্যার। নুয়ে, নুয়ে, নুয়ে। ওকে, তারপরে এটা কি হবে? নোয়া। নোয়া। ও। এটা কি হবে? নুয়ে। 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 এটা কি হবে? নুই। নুই। আর এইটার উচ্চারণটা কি হবে? নুই। নয়। নুই, নুই। ওই যে এই নুই। উচ্চারণ করতে দুইটা দাঁতের পাটি লাগায়া বলতে হয় উই, 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 এরকম ভাবে বলবেন। ওকে, এইভাবে আপনারা মানে নিজে নিজেরে পড়াইবেন। কিভাবে পড়াইবেন? দে দিয়ে, দে দিয়ে, দুয়া দুয়ে, দুয়ে দুয়, দুয়ে দুই, দুই, এইভাবে এগুলোর ডাক পড়বেন। ঠিক আছে? আমরা তাহলে এখান থেকে আমরা এরপরে আসি। এরপরে এখানে ওইটা করার পরে আপনি এইখানে একটু প্র্যাকটিস করবেন। উল্টা পাল্টা দিলাম, উল্টা পাল্টা দিয়ে আপনার ব্রেনটাকে একটু যাচাই করবেন যে দেখেন এখানে পারতেছেন কিনা উচ্চারণ করতে। কিভাবে যাচাই করবেন? আপনি অনেক সময় এমন হয় আপনি কাঠ পেন্সিল দিয়ে এখানে লেখার চেষ্টা করবেন, এটাকে কাঠ পেন্সিল দিয়ে লিখবেন, এটা কি লিখছেন, যে এটাকে আপনি এরকম ভাবে লিখবেন
উনতিসাবিকার এ জফলা, ঠিক আছে? এ এটা লেখা তারপর উপরের সাথে মিলান, যে এই যে গয়ের সাথে এ দিলে গে, তাহলে এটা কি আমার এ, এটা মিলে কিনা মিলানোর চেষ্টা করবেন। আচ্ছা তাহলে এটা কি হবে? ইয়ে কে। এইটা কি হবে? ওয়া ওয়া। ওকে, এইটা কি হবে? উও ও। ও এইটা কি হবে? উই ওয়ে উই। উই তারপর এইটা কি হবে? ওয়ে এই এইটা আর এইটা বলছিলাম একই উচ্চারণ হয়, মনে আছে? কিন্তু হালকা একটু পার্থক্য। ওই যে এবার এইখানটাতে আপনি চলে আসেন, এই যে সর্বশেষটা, এটা কি উচ্চারণ? উই উই উই। তাহলে ওইটা যদি উই হয়, তাহলে আমাদের এটা কি হবে? উই উই উই। ওটাতে বাংলা লেখা আছে বলে উই, আর এটাতে বাংলা নাই বলে কি আপনি অন্য উচ্চারণ করার অপশন আছে? নাই। এটাকে উচ্চারণ করবেন উই, উই, উই। ওকে, তারপরে এইটা কি হবে? ওয়া ওয়া ওকে, এইটা কি হবে? উয়ে উয়ে ওয়ে, ওয়ে। ওকে, এইটা কি হবে? উও ও, ও ও। এইটা কি হবে? এ এ। এ এইটা কি হবে? ইয়ে ইয়ে অর্থাৎ ইয়ে, কিন্তু আমরা যখন রিডিং এ পড়বো তখন এটা আর এটার উচ্চারণ একই রকম পড়তে পারি, কোনো সমস্যা হবে না। এ, এ এরকম পড়তে পারি, কিন্তু প্রথমে আপনি ওই ওই যে ওইভাবে যেটা দেওয়া আছে এইভাবে পড়ার চেষ্টা করবেন, এইভাবে পড়ার চেষ্টা করুন। এরপরে 11টাকে আপনি 6টা উচ্চারণ করতে পারেন, সমস্যা নাই। তারপরে এটা কি উচ্চারণ হবে? উই উই, উই, হালকা ভাবে। এটা কি হবে? ওয়ে ওয়ে। এটা কি হবে? ওয়া ওয়া ওয়া। এই সবাই বলার চেষ্টা করবেন যখন আমি অপশন দিব, ঠিক আছে? মুখটা চালু হবে এইভাবে, তারপরে তালা মেরে রাখবেন না মুখে। এটা কি হবে? এ এ এইটা। আচ্ছা এখন আমি বলি, এইটা আর এইটা পার্থক্য কি? স্যার জফল আছে এটা ইকার এটা জফলা এটা হলো 29 এ শুধু, আর এটার সাথে যদি আপনি একটা জফলা দেন তাহলে হলো এ। এটা এ, ই, এ, একই একই রকম। আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনি কি করবেন? ইয়ে ইয়ে কে। দুইটা যখন থাকবে তখনই একটা ই সংযুক্ত করে দিবেন তার আগে, ঠিক আছে? যেমন এটা হলো এ, তার মানে যে এখানে দুইটা হয়ে গেছে, তার মানে এর আগে একটা ই সংযুক্ত করে দেন, তাহলে এটা কি হবে? কে, কে। ওকে, এরপরে ওই যে আমরা উপরে এই 6টা ভাগ করছিলাম, যেমন এইটার উচ্চারণ হবে ওয়ে, এটার উচ্চারণ হবে ওয়ে, এটার উচ্চারণ হবে ওয়ে, এটার উচ্চারণ উই, এটার উচ্চারণ উই, এটা এ, এটা এ, এটা ইয়ে, এটা ইয়ে। এই 4টাকে আবার আমরা কিভাবে ভাগ করছিলাম? এই 4টাকে আমরা বলবো এ, এরকম ভাবে উচ্চারণ করতে পারি। তারপর এটা উই, এটা হলো ই। ওকে, এইবার এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আমি আগামী ক্লাসটা আপনাদের কখন মনে আছে? জি, রবি, মঙ্গল, বৃহস্পতি। বৃহস্পতি। তাহলে রবিবারে এইটা আমি পড়া নিব আপনাদেরকে, কিভাবে পড়বেন আমি একটু বুঝাই দিই আপনাদের সুবিধার জন্য। আমি এটাকে আলাদা করে দিছি, এটা হলো এ। এখন এর সাথে যদি হ দেন তাহলে কি হবে? হ্যাঁ এ। তাহলে এই এর সাথে সিয়ত লাগাইলেন তাহলে কি হবে? সে সে, ঠিক আছে? এরপরে এই এর সাথে দ দিলেন তাহলে কি হবে? দে সে। তারপরে আপনি এখানে আবার আর একটু বাড়াইলেন, ওর সাথে ওয়া দিলেন তাহলে কি হবে? ওয়া ওয়া। দে তাহলে হওয়া কি হচ্ছে? এটা দে হুয়া, দে হুয়া, দে হুয়া, এরকম। অর্থাৎ এই যে এইটাকে আপনি আগে আপনার ব্রেনে নেবেন, এটা কি? এটা হলো অতিস্থায়িকার এ, ঠিক আছে? এটা অতিস্থায়িকার এ যেহেতু, তাহলে এইবার এখানে আসেন, এই এর সাথে ন লাগালেন তাহলে কি হবে? নে নে, এ। তারপরে র সাথে ই, রি রি, দর সাথে আ, দা দা দা, তাহলে এইভাবে বানান করে পড়বেন, নে রি দা। নর সাথে এ নে, নেরিদা রর সাথে ই রি, দর সাথে আ দা, নে রি দা, নে রি দা, নেরিদা এইভাবে পড়বেন। বর সাথে এই যে এটা তো এ, তাহলে এর সাথে ব দিলাম তাহলে কি হবে? বে দে এ,
তারপর এটা হলো উ, তাহলে কি হবে বে উ Beu. বাকারতা, বে উ দা, বে উ Beuda. দা, এরকম। তারপরে এই এর সাথে একটা ছ দিলাম, ছ, তাহলে কি হবে Che. ছে, তারপরে ছর সাথে উ, Su. সু সু, ছে সু, ছে Che. সু, Su. ছে সু, এরকম ভাবে সু। পড়বেন। ওকে, তারপরে এখানে দেখেন এইটাকে বাংলা আপনি লিখতে পারেন ইয়ে, ইয়ে, ইয়ে লিখলেন, এটাকে বাংলা লিখলেন ইয়ে। এখন ইয়ে। তাহলে ইয়ের সাথে এখানে ইয়ে, তারপরে গর সাথে ই, ইয়ে গি আদা, Iegi. এগি আদা। Hada. এরপরে এগি এটা আদা। কি হবে তাহলে Iegi. জি, ওকে। তারপরে এরপরটা কি হবে Ie. Dul. ইয়েগি Iedura. এদুরা, এদুরা। এই যে এইটাতে খেয়াল রাখেন, আমরা পরে আসবো এদু, এদুল, এই হ্যাঁ। এটা যদি না থাকতো তাহলে হতো এদুল, এদুল, এদুল। সব সময় জি, বাচ্চিমের স্যার। পরে যখন স্বরবর্ণ থাকবে, বাচ্চিমের অক্ষরটা ওই স্বরবর্ণের সাথে মিলে গিয়ে এদুরা, এদুরা। Iedura. ওকে, এইবার আমরা এখানে আসেন এ, এটার উচ্চারণ হলো এ, তাহলে বর সাথে এ দিলে কি হবে Be. এ, তারপরে গর সাথে এ দিলে কি হবে গে, Ge. বেগে, বেগে Bege. উচ্চারণ করব, বেগে। বেগে। এইভাবে আমি এইখানে আলাদা আলাদা করে দেওয়ার কারণ হলো এইটা দিয়ে এই শব্দগুলো বানানো হয়েছে আপনাদের জন্য। এইটা দিয়ে আপনি কি কি শব্দ হয় আপনি বানান করে করে পড়বেন, এটা হলো আপনাদের হোমওয়ার্ক, এইভাবে পড়বেন। আচ্ছা, জি, স্যার। তারপরে আমরা এখানে ওই উপর থেকে শব্দগুলো পড়ার পরে আপনি এখানে শব্দ তৈরি করবেন, লেখার চেষ্টা করবেন, এটা প্র্যাকটিস করবেন, হোমওয়ার্কের মধ্যে গেল। এরপরে ওখানে যে স্যার শব্দ, আমার একটু প্রশ্ন ছিল স্যার। ওখানে যে শব্দ অর্থগুলো পড়ছেন ওই শব্দ অর্থগুলো নিজেরা যাচাই করার চেষ্টা করবেন। এই চেয়ার স্যার কোরিয়ান আমার কি, একটু প্রশ্ন ছিল স্যার। আচ্ছা আমি এটা শেষ করি, তারপরে চেয়ার কোরিয়ান কি, ডাক্তার কোরিয়ান কি, সব কোম্পানি অধ্যয়ন করা, এইগুলোর কোরিয়ানটা এখানে লেখার চেষ্টা করবেন। জি, এবার বলেন। জি স্যার, এই যে হচ্ছে গিয়ক স্যার, এখানে স্যার হচ্ছে দুইটা শব্দ অর্থ আছে। একটা প্রথমে হচ্ছে স্যার গ দিয়ে উচ্চারণ, আর একটা হচ্ছে খ দিয়ে উচ্চারণ। এটা স্যার আমি বুঝতে পারতেছি না। কোন জায়গায় বললেন যেন? স্যার এই যে ও আ সারিতে স্যার, ও আ সারিতে, হ্যাঁ, ও আ সারিতে স্যার, ও আ ওয়াও। উপরে স্যার, উপরে স্যার, আচ্ছা, এই যে এখানে, এখানে স্যার। জি আচ্ছা স্যার, এইখানে স্যার। এখানে আমরা বলি এই গিয়কের উচ্চারণ করে বলছি স্যার হচ্ছে তিনটা স্যার, প্রথমে ক, খ আর গ, আর নিচে হচ্ছে ক স্যার। এখন ক খ গ, গিয়কের উচ্চারণ হলো ক খ গ। এখন এই যে এইটার উচ্চারণ গোয়া, এটার উচ্চারণ কি জি গোয়া, স্যার। আবার এটার উচ্চারণ কি ও, খাজা, খাজা। আচ্ছা, তাহলে দেখেন এক জায়গায় উচ্চারণ হয়েছে গ গ, আর এক জায়গায় উচ্চারণ হচ্ছে কি খ। তার মানে খ। আমরা বললাম যে যদি নিচে বসে এটা তাহলে শুধু ক উচ্চারণ হবে, আর উপরে বসলে যে তিনটার যে কোনো একটা উচ্চারণ হইতে পারে, ঠিক আছে, যে কোনো জি স্যার, একটা এইটা উচ্চারণ তো হতে স্যার পারে। এখন এই কনফিউশন উচ্চারণটা হয়ে যাচ্ছে। কিভাবে করবেন, এই উচ্চারণটা কিভাবে করবেন, এই উচ্চারণটা অনুসরণ করতে হবে কোরিয়ানদের উচ্চারণ। অর্থাৎ বাংলায় আমাদের বাংলাদেশের টিচাররা কেউ কেউ বলেন যে প্রথমে থাকলে খ উচ্চারণ হবে, প্রথমে থাকলে যদি খ উচ্চারণ হয় তাহলে এখানে উচ্চারণ হতো খোয়া। জি স্যার। এখানে এখানে যখন এটা গুয়া, এটাকে উচ্চারণ করে কোরিয়ানটা গুয়া, এই গুয়া এর ব্যবহার আছে অনেকগুলো, যেমন এই গুয়া অর্থ যেমন ইলগুয়া, ইগুয়া, সামগুয়া, সাগুয়া, পাঠ বা অধ্যায় এরকম আছে। তারপরে আবার যখন খোয়াজা, খোয়াজা অর্থ যেমন হালকা জাতীয় কোনো খাবার, যেটা বিস্কিট হইতে পারে, চিপস হইতে পারে, চকলেট হইতে পারে, ওইগুলাকে যে আমরা বাংলায় বলি না যে এই ছোট বাচ্চারা বলে কিছু খাবো বা মজা খাবো, ওইরকম অর্থে এই খোয়াজা, খোয়াজা, খোয়াজা। তাহলে এখানে দেখেন গ উচ্চারণ হচ্ছে, এখানে খ উচ্চারণ হচ্ছে, আবার কখনো কখনো প্রথমে থাকলে ক উচ্চারণ হয়, ঠিক আছে। এই জন্য এইটার উচ্চারণটা আমরা যেভাবে বলি সেইভাবে, প্রথমে আপনার কনফিউশন লাগতে পারে যে কখন কি উচ্চারণ করব, কিন্তু এটা আমাদের কাছ থেকে শুনে শুনে মোটামুটি আপনারা অভ্যস্ত হবেন যে এটাকে গোয়া বলতেছি আপনি গোয়া বলেন, এটাকে খোয়া বলতেছি আপনি খোয়া বলেন, খোয়া যা, খোয়া যা, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা ওনার মতো আর কারো প্রশ্ন থাকলে বলেন।
এরপরে এই গেল এটা আমাদের। এরপরে এই শব্দগুলো প্রত্যেকটা অক্ষর দিয়ে এই দেখেন আমি আরেকটা এখানে বলি, যেমন গিয়কের উচ্চারণ এখানে ক খ গ। এই যেমন এখানে দেখেন এইটার উচ্চারণ নিয়ে আমাদের বাংলাদেশের অনেক টিচারদের মধ্যে ছাত্রদের মধ্যে মারামারি পর্যন্ত হয়। এইটাকে একটু কাইন্ডলি শুনেন। এটাকে কেউ বলে খাদা, কেউ বলে খাদা। গাদা এটাকে কেউ বলে খাদা, কেউ বলে গাদা। এখন গাদা এটাকে আমি বলি অর্থাৎ ওই যে বিতর্ক এড়ানোর জন্য, যে গাদা আর খাদা এই দুইটার বিতর্ক এড়ানোর জন্য আমি বলি দুইটার মাঝখানে উচ্চারণ করবেন আপনি। তাহলে দুইটার মাঝখানে কি আসে? কি আসে বলেন? ক বাদ থাকে। অর্থাৎ দুইটার মাঝখানে গটার আধিক্য বেশি দিবেন না, খয়ের আধিক্য বেশি দিবেন না। খাদা, খাদা। গাদা খ বললে তো খ একটু বাঁচবে, খ এরকম না। খাদা বলবেন না, আবার গাদা এরকম না, খাদা, খাদা এরকম। মানে কেউ খাদা গয়ের দিকেও নিতে পারবে না, খয়ের দিকেও নিতে পারবে না। খাদা গাদা এরকম ভাবে বলবেন। গাদা এরপরে আবার দেখেন এটাকে বললাম খাদা, আর এটা হবে খাগিয়, এটা খাগে। এটাকে আবার বললে এটার কোরিয়াতে দুইটা উচ্চারণ আছে, গাজিও বলে খাজিও বলে। এটাকে বলে গাজি খাজি দুইটাই। এটা খাগু, খাগু। এটা গিচ্ছা, গিচ্ছা। আর এটাকে আবার বলে খিমচি, খিমচি। আবার এটা খিচুকসা, খিচুকসা, খিচুকসা। তার মানে গ খ দুইটাই উচ্চারণ হইতে পারে প্রথমে থাকলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এরপরের গুলো আপনারা এইভাবে একটু পড়বেন, দেখবেন। আমাদের আমরা আগামী ক্লাসে এই এখান থেকে পড়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদের ডাবল ব্যঞ্জন বর্ণ, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় সাংজাউম, সাংজাউম পাঁচটা। এটার সাথে আমরা বাচ্চিমটা পড়বো আগামী ক্লাসে। এটার সাথে আমরা এরপরে এখানে বাচ্চিম আছে, বাচ্চিমটাকে পড়বো, জি স্যার ঠিক আছে? এই যে এরপর জি আমরা স্যার বাচ্চিম পড়বো, তার মানে আগামী ক্লাসে আমরা সাংজাম পড়বো আর বাচ্চিম পড়বো। আর এইগুলো যেগুলো হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্ক গুলো আপনারা ভালোভাবে পড়বেন। আশা করি এইগুলো যদি পড়েন আর নিয়মিত যদি আপনারা এই ভিডিও গুলো দেখে প্র্যাকটিস করেন, আপনাদের কোনো কিছু আর বাকি থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে পড়ার সময় অবশ্যই অবশ্যই লিখে রাখবেন। ওই যে উচ্চারণের ক্ষেত্রে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে, একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, লিখে রাখবেন যে স্যার আমি তো পড়তে গিয়ে এই শব্দগুলো পাইছি, এটার উচ্চারণটা কিভাবে করব আমি অবশ্যই বলে দিব, আমি যতটুকু পারি বা বুঝি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি